সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম সেমিস্টার 4 এর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে। আজকে কিন্তু আমরা করব ইন্স্যুরেন্স ক্লেম বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের কনসেপ্ট এবং প্র্যাকটিক্যাল প্রবলেম, এবং অবশ্যই সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিক্যাল প্রবলেম কিন্তু তোমাদেরকে সলভ করে দেখাবো। ঠিক আছে। আর বিকম সেমিস্টার 4 এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে নিচে ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক ওপরে আই বাটনে ক্লিক করো। সেখানে কিন্তু আমি সব ভিডিও পুরো চ্যাপ্টার ওয়াইজ দিয়ে রেখেছি একটা প্লেলিস্ট বানিয়ে। সেখানে কিন্তু আমি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 2 তার কিন্তু সমস্ত ভিডিও দিয়ে রেখেছি। ঠিক আছে। ওকে। তো দেখো, আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব ইন্স্যুরেন্স ক্লেমের কনসেপ্টে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো, ইন্স্যুরেন্স ক্লেম ব্যাপারটা কি তোমরা সবাই জানো, আলাদা করে বলার আর কিছুই নেই। তবু তোমাদেরকে জাস্ট একটু আমি ব্যাপারটা বলে দিই। সেটা হলো, ভাবো আমার ভাবো একটা গোডাউন আছে, সেই গোডাউনে প্রচুর স্টক আমি রেখে দিয়েছি। এবারে সেই স্টকের আমি একটা ইন্স্যুরেন্স করিয়েছি। কেন ইন্স্যুরেন্স করিয়েছি? আমার এরকম একটা ভাবো গোডাউন রয়েছে, সেই গোডাউনে স্টক রয়েছে। এবারে আমি সেই স্টকের কি করিয়েছি, ইন্স্যুরেন্স করিয়েছি। কেন করিয়েছি? যদি কোনো অ্যাক্সিডেন্টের কারণে, কোনো কারণে যদি আমার এই গোডাউনে যদি আগুন ধরে যায়, ঠিক আছে, বা কোনো কারণে যদি স্টকগুলো, হ্যাঁ, কোনো অ্যাবনর্মাল কারণে যদি স্টকগুলো নষ্ট হয়ে যায়, চুরি হয়ে গেল, আগুন ধরে গেল, এগুলোকে বলা হয় অ্যাবনর্মাল লস। ঠিক আছে, কোনো অ্যাবনর্মাল লস হয় তাহলে আমি একটা ক্লেম পাবো। আমার এখানে 5,000 টাকার স্টক রয়েছে, 5,000 টাকার স্টক রয়েছে। এবারে আমি এর ইন্স্যুরেন্স করিয়েছি। যদি যদি কোনো কারণে এই 5,000 টাকার স্টক নষ্ট হয়ে যায়, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে লোক আসবে, এসে চেক করবে যে সত্যি কি 5,000 টাকার স্টক চুরি হয়েছে বা আগুন লেগেছে বা কোনো অ্যাবনর্মাল লস হয়েছে, সেটাকে চেক করবে। চেক করবার পরে আমাকে, এই যদি 5,000 টাকার মালপত্র, 5,000 টাকার স্টক নষ্ট হয়ে গিয়ে থাকে, আগুনে পুড়ে গেছে, তাহলে তার ক্ষতিপূরণ স্বরূপ টাকা আমাকে দেবে। এই হলো ইন্স্যুরেন্স। তো আমাদেরকে এই ব্যাপারগুলো তো তোমরা জানোই, শুধু আমাদেরকে শিখতে হবে যে জিনিসটা, সেটা হলো, আমার এরকম একটা গোডাউন রয়েছে, সেখানে 5,000 টাকার স্টক রয়েছে। এবারে 5,000 টাকার এই যে স্টক, এই স্টকের ভ্যালু 5,000 টাকা, সেটা আমি একদম বছরের শুরুতে ভাবো 1/1/2026 আমি ক্যালকুলেট করেছিলাম। 1/1/2026 আমার এই যে স্টক, এই স্টকের ভ্যালু ছিল 5,000 টাকা বছরের একদম শুরুতে। তো বছরের শুরুতে ভাবো, মানে ইয়ারটা স্টার্ট হচ্ছে 1/1/2026। এবারে ভাবো 2026-এর এপ্রিল মাসে কি হলো, এখানে চুরি হয়ে গেল বা আগুন ধরে গেল 4 মাস পরে। 4 মাস পরে মানে ভাবো মে মাসের 1 তারিখে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4 মাস পরে, ঠিক ভাবো 1/5/2026-এ কি হলো, আগুন ধরে গেল। এই গোডাউনে কি হলো, আগুন ধরে গেল। তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে, এই যে 5,000 টাকার স্টক, এই স্টকের ভ্যালু যে 5,000, সেটা আমি ধরে নিয়েছিলাম, ক্যালকুলেট করেছিলাম কবে বলো, 1/1/2026-এ। 1/1/2026 মানে আমরা কি বলতে পারি, 31/12/2025, তাই তো? 2025-এর ইয়ার এন্ডিংয়ে আমরা যে ফাইনাল অ্যাকাউন্ট করি, সেই ফাইনাল অ্যাকাউন্টে ক্লোজিং স্টকের ভ্যালু, সেই ফাইনাল অ্যাকাউন্টে এরমভাবে আমরা ফাইনাল অ্যাকাউন্ট করি, তো ট্রেডিং বানাই। তো সেই ট্রেডিং অ্যাকাউন্টে দেখবে আমরা এখানে কি লিখি, বাই, ক্রেডিট সাইডে কি লিখি, স্টকের ভ্যালুটা লিখি, স্টক বলে 5,000 টাকা। তো 2025 সালের একদম শেষ তারিখে স্টকের ভ্যালু কত ছিল? ছিল কিন্তু 5,000 টাকা। কিন্তু আমাদেরকে জানতে হবে, যেদিন আগুন লেগেছে বা চুরি হয়ে গেছে, মানে 1/5/2026, সেই দিনকে স্টকের ভ্যালু কত বের করতে হবে কিন্তু। ঠিক আছে, বছরের শুরুতে স্টকের ভ্যালু 5,000 টাকা রয়েছে, মানে 4 মাস পরেও যে স্টকের ভ্যালু 5,000, এরম কিন্তু কোনো কথা নেই। ওই স্টকের ভ্যালু কিন্তু কমেও যেতে পারে।
তাই না? ওই স্টকের ভ্যালু কমে যেতে পারে, ওর বিক্রি বাট্টা কমে গেছে সেই জন্য স্টকের ভ্যালু কমে যেতে পারে, আবার স্টকের ভ্যালু বেড়ে যেতেও পারে। সেই জন্য যেদিন আগুন লাগছে বা যেদিন চুরি হচ্ছে সেই দিনকে কিন্তু স্টকের ভ্যালুটা অবশ্যই আমাদের বের করতে হবে। বোঝা গেল? চলো এবারে আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করতে করতে ব্যাপারটা আরো আমরা ডিটেলসে বুঝবো। তাহলে চলো, তোমরা স্ক্রিনের ওপরে একটা অঙ্ক দেখতে পাচ্ছ। দেখো এই অঙ্কটায় লেখা রয়েছে দ্য গোডাউন অফ ওয়াই, ওয়াই এর একটা গোডাউন রয়েছে, ঠিক আছে, কট ফায়ার। তো আমার নাম ওয়াই, ঠিক আছে, আগুন লেগে গেছে কবে? 31শে মার্চ 2025-এ, ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট স্টক অফ গুডস ইন দ্য গোডাউন অফ দ্য কোম্পানি ওয়ার লস্ট, গুডস ওর্থ 82,720, ঠিক আছে, হাউএভার বি সেভড ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট। তার তার মানে কি? তার মধ্যে কিন্তু 82,720 টাকার মালপত্র বাঁচানো গেছে, সেভ করা গেছে, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট বা আগুন থেকে বাঁচানো গেছে 82,720 টাকার মালপত্র। এবারে প্রথম প্রশ্ন হলো আগুনটা কবে লেগেছে? আগুনটা লেগেছে কিন্তু 31শে মার্চ 2025, ঠিক আছে। আর এখানে দেখো স্টকের ভ্যালু, তাহলে আমাকে জানতে হবে স্টকের ভ্যালু যেদিন আগুন লেগেছে। এই হলো আমার গোডাউন, এই হলো আমার গোডাউন, সেখানে সেখানে স্টক ছিল, কত টাকার স্টক ছিল দেখো বলেই দেওয়া রয়েছে, স্টক 1/1/2025-এ 1,20,000 টাকা, 1,20,000 টাকার স্টক। সেটা তো 1/1/25-এ, কবে? 1/1/2025-এ তার ভ্যালু হলো 1,20,000। কিন্তু যেদিন আগুন লেগেছে মানে তোমার 31/12, 31/12, কবে লেগেছে আগুন? 31/12/2025-এ। সেই দিনকে এইটার ভ্যালু কত? সেই দিনকে এইটার ভ্যালু কত আমায় বের করতে হবে, যেদিন আগুন লেগেছে, ঠিক আছে। তাহলে আমরা কি করে স্টকের ভ্যালু বের করব? খুব ভালো করে দেখো, তার জন্য আমাদেরকে কিন্তু একটা ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেটাকে আমরা বলবো কিন্তু মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট আমরা একটা তৈরি করব। এখানে দেখো আমরা লিখব মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। তো আমাদেরকে কিন্তু মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট বানাতে হবে। তো মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট মানে কি? বছরের মাঝখানে কোনো একটা স্টকের ভ্যালু আমরা হয়তো বের করতে চাইছি, সেটার জন্য যে ট্রেডিং অ্যাকাউন্ট বানানো হয়। মানে প্রত্যেক বছরের শেষে তো একটা দেখবে ফাইনাল অ্যাকাউন্ট বানানো হয়, সেখানে একটা ট্রেডিং অ্যাকাউন্ট করা হয়, সেটা হলো একটা স্বাভাবিক ট্রেডিং অ্যাকাউন্ট, এটা নর্মাল ট্রেডিং অ্যাকাউন্ট। আর এই ট্রেডিং অ্যাকাউন্টটা কেন করা হচ্ছে? কোনো লাভ ক্ষতির হিসাবের জন্য নয়। যখন আমরা গ্রস প্রফিট বা নেট প্রফিটের উদ্দেশ্যে ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করি, সেটা হলো একটা নর্মাল ট্রেডিং অ্যাকাউন্ট। কিন্তু এই ট্রেডিং অ্যাকাউন্টটা কোনো প্রফিট বা গ্রস প্রফিট বা লস কত হয়েছে সেটা জানার জন্য তো আমরা করছি না। সেই জন্য এটাকে একটা রাফলি একটা ট্রেডিং অ্যাকাউন্ট বলা হবে। তো রাফলি একটা ট্রেডিং অ্যাকাউন্ট আমায় কিন্তু করতে হবে। তাহলে রাফলি একটা ট্রেডিং অ্যাকাউন্ট আমরা তৈরি করব, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? বলবো কিন্তু মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। তাহলে এখানে যেরকম পার্টিকুলার্স আমরা লিখবো পার্টিকুলার্স, এইদিকে আমরা কি লিখি? অ্যামাউন্ট। তারপরে আবার এইদিকে আমরা কি লিখবো? অ্যামাউন্ট। আবার এইদিকে আমরা কি লিখবো? পার্টিকুলার্স। এখান থেকে আমরা কি বের করব? এটা কেন করছি আমরা? এটা আমরা করছি এই কারণেই যে যেদিন আগুন লেগেছে সেই দিন স্টকের ভ্যালু কত ছিল, কত টাকার স্টক গোডাউনে ছিল, সেটা আমাদের বের করতে হবে। সেই জন্য আমরা এই মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্টটা তৈরি করছি। তাহলে ডেবিট, এই সাইডে আমরা কি লিখবো? ক্রেডিট বলে, ঠিক আছে, মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। চলো এবারে আমরা জানি কিভাবে ট্রেডিং অ্যাকাউন্ট কিভাবে করে। ট্রেডিং অ্যাকাউন্টে এই দিকে কি লিখতে হয় তোমরা কিন্তু জানোই, এই দিকে দেখবে লিখতে হয় ওপেনিং স্টক। বইয়ের মধ্যে প্রশ্নের মধ্যে কিন্তু ওপেনিং স্টক বলেই দেওয়া রয়েছে, ওপেনিং স্টক। ভালো কথা, ওপেনিং স্টক আমরা লিখবো। তারপরে আর কি লিখতে হয় বলো? পারচেস যদি থাকে লিখতে হয়, এগুলো আমি আগে লিখে নিই। পারচেস। তারপরে যদি কোনো ওয়েজেস থাকে মানে কোনো ডাইরেক্ট এক্সপেন্সেস থাকে সেইগুলোকে লিখতে হয়, সেটা আমি লিখছি। তার আগে এই দিকে আমাদের কি লিখতে হয় বলো? ক্লোজিং স্টক লিখতে হয়।
তাই তো। তো দেখি কি কি ডাইরেক্ট এক্সপেন্সেস আছে। বইয়ের মধ্যে তোমরা দেখবে ক্যারিয়েজ অন পারচেস দেখতে পেয়েছো তো, 3,200। কমিশন পেড টু দ্য পারচেস ম্যানেজার অ্যাট 2% অন পারচেস, ঠিক আছে। তাহলে এখানে দেখো কমিশন রয়েছে। আচ্ছা, সেলস 3,60,000, 3,60,000-এর সেলস। তাহলে দেখো আমি এই দিকে কি লিখবো, লিখবো কিন্তু সেলস। সেলস কত, 3,60,000। আচ্ছা, তারপরে দেখি এখানে আর কি কি এক্ষুনি পড়লাম আমি, যে ক্যারিয়েজ অন পারচেস বলে দিয়েছে। তো ক্যারিয়েজ আমায় লিখতে হবে, ক্যারিয়েজ। তারপরে টু কমিশন অন পারচেস ম্যানেজার, কমিশন, শুধু আমি কমিশন বলে লিখছি। তাহলে এবারে তোমরা অ্যামাউন্টগুলো দেখবে ভালো করে, কিন্তু দাগ দিয়ে নেবে। স্টক, ওপেনিং স্টক 1,20,000, পারচেস 5,20,000, ক্যারিয়েজ 3 লক্ষ, এই সরি 3,200। তাহলে চলো এগুলো লিখে ফেলি আমরা। স্টক হলো তোমার 1,20,000, স্টক হলো 1,20,000। পারচেস কত, পারচেস হলো কিন্তু 5,20,000, 5,20,000, তাই তো। তারপরে দেখো ক্যারিয়েজ কত বলে দিয়েছে, 3,200, তোমরা দাগ দিয়েছো। আচ্ছা, কমিশনটা কত বলে দিয়েছে, 2% অন পারচেস, পারচেসের তোমার 2%। তাহলে বলো পারচেস কত রয়েছে। এই যে দেখো পারচেস তোমার এইটা 5,20,000, তার কত পার্সেন্ট, 2%। তোমরা ক্যালকুলেটারে এটাকে ক্যালকুলেট করবে। তাহলে এটা তোমরা ক্যালকুলেট করবে, করলে পাবে কিন্তু 10,400। কত পাবে, 10,400। ঠিক আছে, তাহলে এটাকে তোমরা ক্যালকুলেট করবে। তাহলে আর তো দেখো বিশেষ কিছু করার নেই। আর দেখো গ্রস প্রফিটটা কিন্তু বলে দিয়েছে, আমরা যেখানে গ্রস প্রফিট বার করতে শিখেছি এখানে গ্রস প্রফিট বার করতে হবে না। এখানে গ্রস প্রফিটও কিন্তু বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে অ্যাভারেজ গ্রস প্রফিট অন সেলস 33/1/2, তাই তো, 33/1/2। তাহলে এখানে দেখো গ্রস প্রফিটও কিন্তু বলে দিচ্ছে। তাহলে এই দিকে তো আমরা লিখি না গ্রস প্রফিট বলে। তাহলে গ্রস প্রফিট কত বলে দিয়েছে, সেলসের 33/1/2%। সেলস দেখো কত রয়েছে, 3,60,000, তার 33/1/2% মানে হলো, দেখো 33/1/2 যখনই এরকম বলে দেবে না 33/1/2%, তখন তোমরা কি করবে, 33টাকে বাদ দিয়ে শুধু 1/2টা লিখবে, তাহলেই হবে। বোঝা গেল। তাহলে 33/1/2%, সরি 1/2 না, 33/1/3 ছিল, সরি সরি, 33/1/3 যখনই থাকবে তোমরা কি করবে, 33টাকে বাদ দিয়ে দেবে, শুধু 1/3টাকে নেবে, তাহলেই হয়ে যাবে। তো এখানে আমরা কত পাবো, 1/3 করলে কত হচ্ছে, এইটা আর এইটাকে করলে হবে, ক্যালকুলেট করলে হবে 1,20,000। তাহলে এইগুলো আমাদের হয়ে গেল এই সাইডে। এবারে আমরা যোগ করে দেব, এই দিকটা আমরা এবার যোগ করে ফেলি চলো। এই যে এই দিকটা আমরা যোগ করব, করলে কত হবে, এই যে তোমার এই সাইডটাকে যদি সব কটাকে ধরে আমরা যোগ করে দিই তাহলে হবে 7,73,600, 7,73,600। আবার এই সাইডেও লিখবো 7,73,600। ঠিক আছে, চলো এবার এখান থেকে আমরা এই সেলসটাকে বাদ দেবো, এই যে এইটাকে বাদ দেব। বাদ দিলেই আমরা কত পেয়ে যাব, পেয়ে যাব কিন্তু তোমার এবারে সেলস কত রয়েছে, দেখো সেলস এখানে ছিল কিন্তু 3,60,000, আর এটাকে বিয়োগ করলে আমরা পাবো কিন্তু 4,13,600। কত পাবো, 4,13,600। বোঝা গেল। তাহলে এই হয়ে গেল কি, আমরা ক্লোজিং স্টক পেয়ে গেলাম, মানে যেদিন আগুন ধরেছিল সেই দিনকে কত টাকার স্টক পুড়ে গেছে, পুড়ে গেছে কিন্তু তোমার এই যে 4,13,600 টাকার স্টক কিন্তু পুড়ে নষ্ট হয়েছে। ঠিক আছে, বোঝা গেল। এইবারে এত টাকার স্টক আমার পুড়ে নষ্ট হয়েছে। এবারে আমায় কি করতে হবে, যে কোম্পানির কাছে আমি ইন্স্যুরেন্স করিয়েছি সেই কোম্পানিতে গিয়ে আমায় বলতে হবে যে আমার এত টাকার স্টক পুড়ে নষ্ট হয়ে গেছে, তো আমার কি চাই, ক্লেম চাই। তো এইটা শোনার পর কি হবে, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে লোক আসবে,
এসে দেখতে আসবে যে সত্যি আমার কত টাকার মালপত্র পুড়ে নষ্ট হলো, এগুলো চেক করবে, করে আমায় ক্লেম দেবে। তো এবারে দেখো এইটাকে আমি মুছে দিচ্ছি, শুধু তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে এই যে 4,13,600 টাকার মালপত্র কিন্তু পুড়ে নষ্ট হয়েছে। এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে। তো দেখো এবারে আমরা যেটা করব সেটা হলো, আমি দেখবে এক্ষুনি একটা জিনিস বললাম, এটা আমি একটু ভুল বললাম। তো এত টাকার মালপত্র পুড়ে নষ্ট হয়নি, কথাটা হলো গোডাউনে এত টাকার মালপত্র ছিল, গোডাউনে মালপত্র ছিল এত টাকার। এবারে কিছু মালপত্র আবার বাঁচিয়ে ফেলা সম্ভব হয়েছে। তাহলে আমাদেরকে আরেকটা কাজ এখানে করতে হবে, সেটা হলো কত টাকার মালপত্র ছিল গোডাউনে সেটা আগে আমাকে লিখতে হবে। তাহলে দেখো আমি এখানে লিখবো যে ক্লোজিং স্টক মানে কত টাকার মালপত্র ছিল। দেখো ছিল কিন্তু 1,13,600 টাকার মালপত্র। এখান থেকে কিন্তু কিছুটা মালপত্র স্টককে বাঁচানো সম্ভব হয়েছে। তাহলে আমরা লিখবো স্টক সেভড। তাহলে কতটা মালপত্রকে বাঁচানো সম্ভব হয়েছে সেটা কিন্তু বইয়ের মধ্যে দেওয়াই আছে। সেটা হলো কিন্তু দেখবে 82,720, 82,720 টাকার মালপত্রকে কিন্তু বাঁচানো সম্ভব হয়েছে। তাহলে এটাকে বিয়োগ করলে আমরা কত পাবো? 3,30,880। এই এত টাকার মালপত্র কিন্তু বাঁচানো যায়নি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখবো? গুডস। এটাকে আমরা কি লিখবো? গুডস লস্ট বাই ফায়ার। গুডস লস্ট বাই ফায়ার। তাহলে আগুনে পুড়ে গেছে কতটা? আগুনে পুড়ে গেছে কতটা মালপত্র? এই এতটা মালপত্র কিন্তু পুড়ে নষ্ট হয়েছে। বোঝা গেল? এত টাকার মালপত্র ছিল, তার মধ্যে বাঁচানো গেছে এত টাকার মালপত্র, তাহলে পুড়ে গেছে কত টাকা? এত টাকার মালপত্র। এইবারে ইন্স্যুরেন্স কোম্পানির লোকজন আসবে, এসে দেখলো যে হ্যাঁ, কারখানায় বা গোডাউনে এত টাকার মালপত্র ছিল, এতটা বাঁচানো গেছে, তাহলে পুড়ে নষ্ট হয়েছে এত টাকা। তাহলে এবারে কথা হলো, ইন্স্যুরেন্স কোম্পানি কি এত টাকাই ক্ষতিপূরণ দেবে? 3,30,880? সেটা চলো আমরা দেখব, খুব ভালো করে কিন্তু দেখবে এই জায়গাটা। সেটা করার আগে তোমাদের বলি, ভাবো, আমি একটা উদাহরণ দিয়ে বলি। ভাবো একটা গোডাউনে 100 টাকার মালপত্র আছে, 100 টাকা। এবারে আমি ভাবো ইন্স্যুরেন্স করিয়েছি 75 টাকার, 75 টাকার ইন্স্যুরেন্স করিয়েছি। মানে কি? মানে 75 টাকার মালপত্রের ইন্স্যুরেন্স করিয়েছি, মানে 75, মানে যদি মালপত্র পুড়ে যায়, পুরো 100 টাকার মালপত্র যদি পুড়ে যায়, তাহলে আমি 75 টাকা পাবো। বোঝা গেল? ভাবো, আমি আবারও ব্যাপারটা বলি, ভাবো আমি একটা ইন্স্যুরেন্স করিয়েছি, আমার গোডাউনে 100 টাকার মালপত্র রয়েছে, আর আমি ইন্স্যুরেন্স করিয়েছি 75 টাকার, মানে 100 টাকার মালপত্র পুড়ে গেলে আমি 75 টাকা পাবো। এবারে ভাবো আমার গোডাউনে ভাবো 40 টাকার মালপত্র পুড়ে গেল, 40 টাকা। ভাবো আমার গোডাউনে পুড়ে গেল 40 টাকার মালপত্র, তাহলে আমি কত টাকা পাবো? তাহলে আমি কি 75 টাকা পাবো না পাবো না? আমি তো 75 টাকার মধ্যেই তো 40 টাকা পড়ছে, তাই না? আমি 100 টাকার ইন্স্যুরেন্স, 100 টাকার মালপত্র রয়েছে, আমি 75 টাকার ইন্স্যুরেন্স করিয়েছি, তাহলে আমার 40 টাকা পুড়েছে। তাহলে কি আমি 40 টাকায় ইন্স্যুরেন্স কোম্পানির থেকে পাবো? পাবো না। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন স্যার পাবো না? আপনি তো 75 টাকা পেতেন, আপনার তো 40 টাকার মালপত্র পুড়েছে, তাহলে আপনি কেন পাবেন না? ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটাকে আমাদের এইভাবে ভাবতে হবে যে যে 100 টাকার মালপত্র হলে আমি পাবো 75 টাকা, 100 টাকার মালপত্র পুড়লে আমি পাবো 75 টাকা, তাহলে 40 টাকার মালপত্র পুড়ে গেলে আমি পাবো কত টাকা? তাহলে আমাকে এরকম ভাবে ঐকিক নিয়মে কিন্তু অঙ্কটা করতে হবে। 40 টাকার মালপত্র পুড়লেই যে আমি 40 টাকা পাবো, কারণ ওটা 75-এর দিয়ে কম বলে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। ব্যাপারটা ওরকম নয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমাদেরকে আমরা কত টাকা পাবো, তাহলে এটা আমরা কি করে বের করব? তাহলে আমাদেরকে লিখতে হবে অ্যাভারেজ ক্লজ, মানে আমরা কত টাকা পাবো।
অ্যাভারেজ ক্লজ। তাহলে দেখো অ্যাভারেজ ক্লজ মানে কি, আমরা কত টাকা পাবো, কত টাকার মালপত্র পুড়ে নষ্ট হয়েছে, 3,30,880 টাকার মালপত্র পুড়ে কিন্তু নষ্ট হয়েছে। আচ্ছা এবারে তোমরা বইয়ে কিন্তু ভালো করে দেখবে, দেখো বলে দিয়েছে দ্য কোম্পানি হ্যাড এ ফায়ার পলিসি অফ 3,20,000 কভারিং ইটস stock of goods in the godown. The policy is subject to average clause. এবারে কিন্তু খুব ভালো করে দেখো, আমার গোডাউনে কত টাকার মালপত্র ছিল, আমার গোডাউনে ছিল কত টাকার মালপত্র, ক্লোজিং স্টক বলে দেখো এখানে যেটা লেখা রয়েছে, আমার গোডাউনে ছিল কিন্তু এত টাকার মালপত্র। তাহলে এত টাকারই কি আমি ইন্স্যুরেন্স করিয়েছিলাম, যে আমার কাছে রয়েছে 4,13,600 টাকার মালপত্র, কিন্তু আমি ইন্স্যুরেন্স করিয়েছিলাম 3,20,000 টাকা, তাই তো, 3,20,000 টাকার ইন্স্যুরেন্স করিয়েছিলাম। বোঝা গেল? তাহলে আমার কাছে রয়েছে এত টাকার মালপত্র আর আমি করিয়েছি ইন্স্যুরেন্স এত টাকা। যেমন আগের বারে আমি বলেছিলাম আমার কাছে আছে 100 টাকার মালপত্র, আমি ইন্স্যুরেন্স করিয়েছি 75 টাকার, তেমনি এখানে দেখো আমার কাছে রয়েছে 4,13,600 টাকার মালপত্র আর আমি ইন্স্যুরেন্স করিয়েছি 3,20,000 টাকার। তাহলে ঐকিক নিয়মে করব, আমার পুড়ে গেছে কত মালপত্র, এই এত টাকা, তাহলে আমি পাবো কত টাকা। যেমন বলেছিলাম আমার পুড়ে গেছে 40,000 টাকার মাল, তাহলে আমি পাবো কত টাকা, তাহলে আমার পুড়ে গেছে কত টাকার মালপত্র, 3,30,880। তার মধ্যে আমি কত পাবো, এইটার মধ্যে যদি আমি পাই এইটা, তাহলে এইটার মধ্যে আমি কত পাবো, ঐকিক নিয়মে যেরকম ভাবে করে সেইভাবে কিন্তু তোমরা করবে। এই তো, এইটাকে নিচে বসাবো 4,13,600-কে ইন্টু, এবারে এইটাকে দেখো লিখবো 3,00,000 তোমার কত 30,880। বোঝা গেল? এইভাবে আমাদের করতে হবে। তো এই ঐকিক নিয়মটাকে আর দেখাতে হবে না, এটাকেই একেবারে এইখানে করে দাও তোমরা। এই যে কত হচ্ছে, এখানে কত লিখেছি আমি, 3,20,000, সেটাকে ওপরে লিখবো, তারপর নিচে লিখবো 4,13,600, তাই তো, 4,13,600 ইন্টু, এখানে দেখো কত রয়েছে 3,30,880। তাহলে এই তো আমাদের হয়ে গেল। তাহলে কারণটা কিভাবে বুঝতে পারলে, তো এইগুলোকে উপরে এটাকে নিচে এটাকে গুণ চিহ্ন কেন দিলাম, কারণটা আশা করি বুঝতে পারলে। তাহলে করলে এবারে কত হবে, হবে কিন্তু 2,56,000, হবে 2,56,000। বোঝা গেল? তার মানে আমার পুড়ে গেছে 3,30,880 টাকার মালপত্র, আমি ক্ষতিপূরণ হিসেবে পাবো কিন্তু 2,56,000। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল, অঙ্কটা শেষ। তো দেখো আমরা ইন্স্যুরেন্স ক্লেমের একটা অঙ্ক কমপ্লিট করলাম, এবারে আমরা চলে আসবো নেক্সট অঙ্কে, এবং কোন বই থেকে আমরা করছি, আমরা কিন্তু করব দেখো এই বসু দাসের বই থেকে। তো দেখো এবারে আমরা আরেকটা প্রিভিয়াস ইয়ারের প্রবলেম চলো সলভ করব। আরেকটা প্রিভিয়াস ইয়ারের প্রবলেম, সেটা হলো কিন্তু এই 10-এর দাগেরটা। দেখো 10-এর দাগে আমাদের এখানে কি বলে দিয়েছে, দেখো 10-এর দাগে বলে দিয়েছে from the following information ascertain the amount claim to be made the insurance company। তো যাই হোক এখানে দেখো বলে দিয়েছে আগুন লাগার ডেট বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে। এই যে দেখো ডেট অফ ফায়ার কবে বলে দিয়েছে, 1/10/2024। তারপরে দেখবে বলে দিয়েছে 1/4/2024 স্টকের ভ্যালু কত ছিল, দেখো এখানে বলেই দেওয়া রয়েছে 70,000, তাই তো। তারপরে দেখবে পারচেসের যে অ্যামাউন্ট সেইগুলোও বলে দিয়েছে। তো আমাদেরকে কি করতে হবে, আমাদের এখানে প্রথমেই বের করতে হবে যেদিন আগুন লেগেছিল সেই দিনকে, এই যে আগুন কবে লেগেছিল খুব ভালো করে দেখবে। এই যে দেখো 1/10/2024 এই তারিখে স্টকের ভ্যালু কত ছিল সেটা আমাদের বের করতে হবে। এখানে স্টকের ভ্যালু 1/4/2024 বলে দিয়েছে, আমাদেরকে 1/10/2024 স্টকের ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো আমরা কীরকমভাবে করব, দেখো এই যে দেখো এখানে আমরা ওপেনিং স্টকের ভ্যালু, পারচেস, এইগুলো একটু দেখে নিই। দেখো ওপেনিং স্টকের ভ্যালু এখানে বলেই দেওয়া রয়েছে কত, 70,000 টাকা, সেটাকে আমরা লিখব, তাই তো। তাহলে দেখো আমি এখানে দেখো লিখবো কত, ওপেনিং স্টকের ভ্যালু 70,000 টাকা। তারপরে দেখো পারচেস লিখব,
তবে পারচেস লেখার আগে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবে, পারচেস তো বলেই দিয়েছে 2,50,000, তবে দেখো এখানে একটা কথা বলেছে খুব ভালো করে দেখো, গুডস ওর্থ 20,000 ওয়্যার নট রিসিভড পিরিয়ড টু দ্য ডেট অফ ফায়ার। ঠিক আছে, তাহলে আগুন লাগার আগে 20,000 টাকার মালপত্র রিসিভ করা হয়নি। ঠিক আছে, তারপরে দেখবে বলে দিয়েছে দো দ্য অ্যামাউন্ট ওয়াজ রেকর্ডেড ইন দ্য অ্যাবভ পারচেস। তাহলে দেখো এর মধ্যে 20,000 টাকা, এই যে 2,50,000 টাকার মধ্যে 20,000 টাকার মালপত্র ইনক্লুড করা আছে, মানে লেখা আছে, অথচ রিসিভ করা হয়নি। বোঝা গেল? তার মানে 2,50,000 টাকার মালপত্র, 2,50,000 টাকার মধ্যে 20,000 টাকার মালপত্র লেখা আছে কেনা হয়েছে, লিখেছি যে কেনা হয়েছে, কিন্তু এখনও সেটাকে রিসিভ করিনি। যার থেকে কিনেছি তার থেকে এখনও আমি পাইনি, অথচ লিখে রেখে দিয়েছি যে হ্যাঁ পেয়েছি। তো যেহেতু এই 20,000 টাকার মালপত্রটা এখনও এর মধ্যে আসেনি, তাহলে এটাকে আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে আমাকে 2,50,000 থেকে কি করতে হবে? বাদ দিতে হবে 20,000 টাকা। তাহলে বাদ দিলে হবে কত? 2,30,000 টাকার মালপত্র রয়েছে। ঠিক আছে, বোঝা গেল? এইবারে চলো আমরা আসবো যে সেলস কি করে বের করতে হয়, সেইগুলো তো আমাদের এবারে দেখতে হবে। সেলস, তো দেখো এবারে আমরা সেলসে আসবো। তো দেখো সেলসের ব্যাপারটা খুব ভালো করে বুঝবে। দেখো এফ নাম্বার পয়েন্টে দেখো কি বলে দিয়েছে, গুডস কস্টিং 30,000 ওয়্যার সোল্ড টু কাস্টমার। 30,000 টাকার মালপত্র বিক্রি করা হয়েছে এই যে 1/4/2024 থেকে 1/1/2024 মধ্যে। বাট দ্য সেম ওয়াজ নট রেকর্ডেড ইন দ্য বুকস, কিন্তু সেটাকে বইয়ে লেখা হয়নি। তাহলে দেখো এখানে সেল কত করা হয়েছিল? 3,60,000। তাহলে 3,60,000 তো আছে, তাছাড়া আরও 30,000 টাকার মালপত্র বিক্রি করা হয়েছে যেটাকে লেখা হয়নি। তাহলে আমরা কি করব? 3,60,000-এর সঙ্গে 3,60,000-এর সঙ্গে আমরা যোগ করব কত? 30,000? না, খুব ভালো করে দেখো, যে মালপত্রটা বিক্রি করা হয়েছে, দেখো বলে দিয়েছে গুডস কস্টিং 30,000, যে মালপত্রটা বিক্রি করা হচ্ছে তার কস্ট হলো 30,000, কিন্তু বিক্রি হচ্ছে কত? কস্ট মানে কি? কেনা পড়েছে। তাহলে কেনা দামেই তো আর কেউ বিক্রি করে না। যে মালপত্রের দাম 30,000, আমি যদি কোনো মালপত্র 30,000 টাকায় কিনে থাকি, তাহলে সেটাকে তো আর আমি 30,000-এ বিক্রি করব না, নিশ্চয়ই তার থেকে একটু দাম বাড়িয়ে বিক্রি করব। তাহলে যে মালপত্রটা বিক্রি হচ্ছে তার কস্ট হলো 30,000, তাহলে সেটাকে সেল করা হচ্ছে কত? তাকে সেল করা হবে কি? কস্টের সঙ্গে প্রফিট যোগ করে, তাই না? তাহলে এখানে দেখো কত প্রফিট করা হচ্ছে, দেখো বলে দিয়েছে দ্য নর্মাল রেট অফ গ্রস প্রফিট 33/1/3 অন সেলস। দেখো এখানে কথাটা রয়েছে, প্রথম শব্দটা প্রফিট ইজ, দেখো এই কথাটাকে আমি দেখো এখানে লিখছি। হ্যাঁ, এখানে আমাদের একটু ওয়ার্কিংস করে নিতে হবে। দেখো এখানে বলে দিয়েছে প্রফিট, যে কথাটা লেখা ছিল সেটাই দেখো আমি লিখছি, প্রফিট ইজ 33/1/3% অন সেলস, তাই তো? তাহলে আমি তোমাদের বলেছি 33, এইটা বাদ দাও, ভাবো এটা নেই। ঠিক আছে, তাহলে এইখানে দেখো প্রথম শব্দটা হলো প্রফিট, তাহলে আমরা প্রথম নাম্বারটা, এই উপরের নাম্বারটাকে ভেবে নেব প্রফিট। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো দ্বিতীয় শব্দটা হলো সেলস, তার মানে এখানে সেল কত? 3। ঠিক আছে, তাহলে প্রফিট কত? প্রফিট হলো 1 অন সেলস, তাহলে প্রফিটটা কত? সেলের ওপর 1/3%, সেলের ওপর 1/3%, তাহলে প্রফিটটা কত? এই যে দেখো 1/3, তার মানে কি? এই সেল তার ওপর, দেখো ওপরে রয়েছে, তাই না? ওপরে রয়েছে 1, বলেছে সেলের ওপর, বাংলা মানেটা কি দাঁড়ায়? প্রফিট ইজ 1/3% অন সেলস, মানে কি সেলের ওপর, ওপরে দেখো রয়েছে 1, তাহলে 1 হলো প্রফিট। বোঝা গেল? তাহলে প্রফিট 1, সেল 3, তাহলে কস্ট কত বলো? তাহলে কস্ট হবে কত? 3 থেকে 1 বিয়োগ করলেই, আমি বিক্রি করেছি 3 টাকায়, প্রফিট হয়েছে 1 টাকা, তাহলে আমার কেনা পড়েছে কত? 2 টাকা, তাই না? তাহলে আমার কস্ট কত? 2। 2 মানে কত বলো? 2 মানে ওই যে 30,000, 2ও কস্ট, 2টা কি? কস্ট। তাহলে 2 তার মানে হলো কত? 30,000, কারণ 30,000ও ছিল কি? কস্ট। যে মালপত্রটা বিক্রি করা হয়েছে তার কস্ট কত? 30,000, তাহলে 2ও কস্ট, 30,000ও কস্ট, তাহলে 1 মানে কত? তাহলে 1 মানে কত? আর 3 মানে কত? 3 মানে বলো কত হবে? 3টা কি? সেল, তাই না? তাহলে সেল করেছি কত টাকায়?
ওই 30,000 টাকারটার জিনিসটাকে সেল করেছি, তার মানে কত টাকায় বলো? আমরা কিভাবে করব? এই তো 30,000 বাই 2 ইন্টু 3 করলেই হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে কত? 15,000। তাহলে এখানে করলে হবে কত? 45,000। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। এই যে দেখো, তাহলে আমি সেল করেছি কত টাকায়? 3 মানে তো সেলস, আর এখানে টাকার হিসেবে সেলস কত? 45,000। বোঝা গেল? তাহলে আমার সেল হলো কত? 45,000। তাহলে 30,000-এর যে মালটাকে আমি বিক্রি করেছি, যে স্টকটা, তার কস্ট প্রাইস হলো তোমার কত? 30,000। কিন্তু 30,000-এর জিনিসটাকে আমি বিক্রি করছি কত দামে? 45,000-এ। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। দেখো আবার আমি একটু বলে দিই, খুব ভালো করে দেখো। এই যে জিনিসটাকে আমি বিক্রি করছি, খুব ভালো করে দেখবে, এই যে 30,000-এর জিনিসটাকে বিক্রি করছি 45,000-এ, 30,000-এর জিনিসকে বিক্রি করছি 45,000-এ। ঠিক আছে? 30,000-এর জিনিসকে আমি বিক্রি করলাম 45,000-এ। তাহলে এবারে এটাকে আমরা যোগ করলে কত পাবো? যোগ করলে পাবো কিন্তু 4,05,000। ঠিক আছে? এই তো আমাদের হয়ে গেল, প্রায় শেষ। তাহলে প্রফিট কত হবে বলো? গ্রস প্রফিট কত হবে? গ্রস প্রফিটটা দেখি, এখানে দেখো বলেই দিয়েছে। তো দেখো 1/33 অন সেলস, সেলের 33 তাহলে সেলটা দেখো কত? 4,05,000। তার 33 আর আমি তোমাদের কি বলেছি? 33টা বাদ দেবে, লিখতে হবে না। তাহলে 3 দিয়ে এইটাকে ভাগ করলে কত হবে? হবে তোমার এই যে 1,35,000। ঠিক আছে? তাহলে এই তো হয়ে গেল। এবারে যোগ করো, দেখেই বোঝা যাচ্ছে কোন দিকটা বেশি হবে। এই দিকটা বেশি হবে। যোগ করলে হবে 4,35,000। আবার এই দিকেও দেখো লিখবো কত? 4,35,000। তার থেকে বিয়োগ যাবে এইটা, বিয়োগ করলে আমি কত পাবো? স্টকটা পাবো কিন্তু 30,000। তাহলে গোডাউনে কত টাকার স্টক ছিল? গোডাউনে কত টাকার স্টক ছিল? ওই যে যেদিন আগুন ধরেছে তোমার 1/10/2024, 1/10/2024, দেখো আমি এখানে লিখে রাখছি, 1/10/2024 এই তারিখে কত টাকার স্টক ছিল গোডাউনে? 30,000 টাকার স্টক কিন্তু গোডাউনে ছিল। ঠিক আছে? এবারে 30,000 টাকার স্টক ছিল। চলো তাহলে আমরা এবার এখানে কি লিখবো? ক্লোজিং স্টক কত টাকার ছিল? 30,000 টাকার স্টক ছিল। কত টাকার মালপত্রকে বাঁচানো গেছে? দেখো বাঁচানো গেছে কত টাকার মালপত্র। বইয়ের মধ্যে দেখো এখানেই লেখা রয়েছে স্টক সেভ করা গেছে কত? 3,000। তাহলে 3,000 টাকার মালপত্র বাঁচানো গেছে। তাহলে পুড়ে নষ্ট হয়েছে কত টাকার মালপত্র? 27,000 টাকার মালপত্র, যেটাকে দেখো আমরা এখানে কি বলে লিখি? গুডস লস্ট বাই ফায়ার। ঠিক আছে? এত টাকার মালপত্র কি পুড়ে নষ্ট হয়েছে। এবারে 27,000 টাকার মালপত্র পুড়ে নষ্ট হয়েছে, তাহলে কি আমি 27,000 টাকাই ক্ষতিপূরণ হিসেবে পাবো কি পাবো না? দেখি। দেখো এখানে খুব ভালো করে দেখো, এখানে অ্যামাউন্ট অফ পলিসি টেকেন 20,000 রয়েছে। ঠিক আছে? অ্যামাউন্ট অফ পলিসি টেকেন 20,000, মানে আমি পাবো 20,000 টাকা। কত টাকার ক্লোজিং স্টক রয়েছে? দেখো ক্লোজিং স্টক রয়েছে 30,000। তাহলে 30,000 টাকার মালপত্র, আর আমি ইন্স্যুরেন্স করিয়েছি কত? 20,000 টাকা। বোঝা গেল? তাহলে দেখো 30,000 টাকার যদি মালপত্র হয়, তাহলে সেখানে ইন্স্যুরেন্স পাবো 20,000। তাহলে এবার ঐকিক নিয়মে করব। তাহলে আমার মালপত্র পুড়ে নষ্ট হয়েছে কত? মালপত্র আমার পুড়ে নষ্ট হয়েছে তো 27,000, তাই না? মালপত্র পুড়ে নষ্ট হয়েছে 27,000। তাহলে 27,000 টাকার মালপত্র হলে কত টাকা পাবো? ঐকিক নিয়মে যেরকমভাবে করে সেইভাবে করব আমরা। ঠিক আছে? এরকমভাবে করব, তাহলেই হয়ে যাবে। এবারে এটাকে আমি এইখানে একেবারে লিখে দিচ্ছি, দিয়ে ক্যালকুলেট করব। তাহলে এখানে 20,000 বাই 30,000। ঠিক আছে? 20,000 বাই 30,000 ইন্টু কত? 27,000। তাহলে করলে আমরা কত পাবো? 18,000। তাহলে 27,000 টাকার মালপত্র পুড়েছে, কিন্তু আমি ক্ষতিপূরণ হিসেবে পাবো কত? পাবো কিন্তু 18,000। ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় অ্যাভারেজ ক্লজ। তাহলে হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।